দেখছি ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিশ্বকাপের শেষ ১৬তে মুখোমুখি দুই ইউরোপিয়ান জায়ান্ট স্পেন এবং পর্তুগাল। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে দুই প্রজন্মের তারকার দ্বৈরথ। ১৮ বছরের লামিন ইয়ামাল বনাম ৪১ বছরের রোনালদো। মাঠের দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে হারের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে স্পেন। বিশ্বকাপের মঞ্চে কখনো লড়াইটা শুধু দুই দলের নয়, হয়ে উঠে দুই প্রজন্মেরও। শেষ ১৬র স্পেন পর্তুগাল ম্যাচে তাই সবার চোখ থাকবে দুই তারকার দিকে। এক পাশে ১৮ বছরের তরুণ লামিন ইয়ামাল, অন্য পাশে ৪১ বছরের অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদো। একজন ফুটবলের ভবিষ্যৎ, অন্যজন ইতিহাসের জীবন্ত কিংবদন্তি। মাত্র ১৬ বছর বয়সী স্পেনের জার্সিতে অভিষেকের পর থেকেই রেকর্ড গড়ে চলেছেন ইয়ামাল। ২০২৪ ইউরো জিতে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। নিজ ক্লাব বার্সেলোনার হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম সেরা তরুণ ফুটবলার হিসেবে। প্রথম বিশ্বকাপ খেলেই দারুণ ছাপ রাখছেন এই স্প্যানিশ উইঙ্গার। এবারের আসরে ৪ ম্যাচে গোল করেছেন একটি ও গোলে অবদান রেখেছেন দুটিতে। গতি, ড্রিবলিং আর সুযোগ তৈরির দক্ষতায় একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ভরসার অন্যতম নাম ইয়ামাল। তবে প্রতিপক্ষ হিসেবে পর্তুগালকে সমীহের চোখে দেখছেন স্পেন অধিনায়ক। আসলে আমি আগেও বলেছিলাম এই বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই। এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ধরে ধরে আমরা এগুচ্ছি। আমাদের প্রতিপক্ষ অত্যন্ত কঠিন। আমরা যদি জিতি তাহলে আমরা বিশ্বকাপে টিকে থাকব। অন্যদিকে সময় যেন থমকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেললেও গোলের ক্ষুধা এতটুকু কমেনি তার। এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে ৩ গোল করে এখনও পর্তুগালের আক্রমণের প্রধান কাণ্ডারি এই কিংবদন্তি। চলতি বিশ্বকাপে রাউন্ড অফ 32 লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার রেকর্ড গড়েন CR7। জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে ১৪৬ গোল করা এই ফরওয়ার্ডই একমাত্র ফুটবলার যিনি ৬টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। ৫টির ব্যালন ডিওর ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে এখনও এই কিংবদন্তির অধরা রয়ে গেছে বিশ্বকাপ জেতার স্বপ্ন। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত উদার। তিনি আমাকে সবকিছু দিয়েছেন। বিশ্বকাপ জিতলে আমি আরো বড় ক্রিশ্চিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও আমি কম ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। জীবনের ৪০ বছরে আমি অনেক কিছু শিখেছি। এখন আমার লক্ষ্য সামনের ম্যাচে ভালো কিছু করা। ২০২৫ উয়েফা নেশনস লিগের ফাইনালে ইয়ামালের স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল রোনালদোর পর্তুগাল। এবার বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি দুই সুপারস্টার। একজন নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায়, অন্যজন লিখতে চান নতুন অধ্যায়ের গল্প। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ফুটবলের ব্যাকরণ কি তবে বদলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদেশে? রেফারির দেখানো কার্ডের পরবর্তী সাসপেনশন সেটা উঠে গেল। কিভাবে উঠে গেল, কেন উঠে গেল, সে ব্যাপার নিয়ে কিন্তু জল্পনা কল্পনা পুরো বিশ্বব্যাপী চলছে। আমাদের হাতে একটা রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসবো। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ১৬ ম্যাচে তার নিষেধাজ্ঞা ছিল অবধারিত, কিন্তু মাঠের সেই লাল কার্ডের রং মুছতে পর্দার আড়াল থেকে নেমে এলো খোদ মার্কিন রাষ্ট্রশক্তি। ট্রাম্প সরাসরি ফিফাতে হস্তক্ষেপ করার নজিরবিহীন ঘটনা প্রমাণিত হয়েছে বলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ফিফা সভাপতিকে ফোন করে বালোগানের লাল কার্ড বাতিল করতে বলেন ট্রাম্প। তারপর হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসন ফিফার উপর রাজনৈতিক চাপ ও হুমকি সৃষ্টি করে। এতেই থামেনি। হাই প্রোফাইল আইনজীবীদের নিয়োগ করে ৫ দিনের মাথায় ধারা ২৭ খাটিয়ে নিষেধাজ্ঞা তুলে নিলে বালেগান বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি পান। অবশ্য এবারের বিরোধিতা করলেন ট্রাম্প। আমার মনে হয়নি এটি ফাউল ছিল। দুজন দুর্দান্ত অ্যাথলেট গতি সামলাতে না পেরে ধাক্কা খেয়েছিল। ফিফা অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। রেফারির সিদ্ধান্তটি ছিল ভয়াবহ, অথচ কেউ তা নিয়ে কথা বলছে না।
1962 সালের পর এই প্রথম বিশ্বকাপের নিয়মের দেয়াল ভেঙে ধারা 27-এর ছায়ায় বালেগানকে দেওয়া হলো মুক্তি। ক্ষুব্ধ বেলজিয়াম অবশ্য এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছে। অবশ্য ফিফা বেলজিয়ামের সেই আপিল প্রত্যাহারও করে দিয়েছে। দেশটির ফুটবল কোচ একে বলছে এপ্রিল ফুল। উয়েফা তো সরাসরি বলেই দিয়েছে ফিফার রায় শতভাগ অবৈধ। তবে নিজের সাফাইতে অবিচল ফিফা প্রধান। ফিফার বিচারিক কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করেছিলেন সত্য, তবে আমি তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলাম যে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে হয়েছে। আমরা সবসময় আইনের শাসনকে শ্রদ্ধা করি। বালেগান বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছেন, কিন্তু ট্রাম্পের এই পলিটিক্যাল গোল ফুটবল ইতিহাসের গায়ে নিরপেক্ষতার যে দাগ রেখে গেল তা সহজে মুছবার নয় বলছেন বিশ্লেষকরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এদিকে সকালবেলা মেক্সিকোর মাটিতে গিয়ে ইংল্যান্ড ম্যাচ জিতে এসেছে, তাও আবার 10 জনের দলের ইংল্যান্ড। কি হয়েছিল ম্যাচটাতে, নাটকীয়তার গল্পগুলো দেখব রিপোর্টে। 87,000-এর বেশি দর্শকের ঠাসা গ্যালারি যেন পরিণত হয়েছিল মেক্সিকোর দুর্গ। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মঞ্চস্থ হলো বিশ্বকাপের এক ধ্রুপদী লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণ, 5 গোল, 2 পেনাল্টি, 1 লাল কার্ড সহ ঘটনাবহুল ম্যাচে ছড়িয়েছে উত্তেজনার পারদ। শেষ পর্যন্ত গ্যালারির গর্জন থামিয়ে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রায় 40 বছর পর আজতেকা স্টেডিয়ামে খেলতে নামে থ্রি লায়ন্স। 1986 বিশ্বকাপে এই মাঠেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত সেই গোলের ঘটনাবহুল ম্যাচে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইংলিশরা। সেই আসরেই নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় আলবিসেলেস্তারা। স্বাগতিক দর্শক ও প্রতিপক্ষের পাশাপাশি ইংল্যান্ডের বড় দুশ্চিন্তার কারণ এই আজতেকা স্টেডিয়াম। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উঁচুতে খেলার সাথে চ্যালেঞ্জ ছিল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়া। সব মিলিয়ে মনে হচ্ছিল এই ম্যাচটি হতে যাচ্ছে ইংলিশদের সবচেয়ে বড় পরীক্ষা। হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণ আর চরম উত্তেজনার এক রোমাঞ্চকর লড়াইয়ে পরিণত হয় এই ম্যাচ। নির্ধারিত সময় পর্যন্ত মাঠে টান টান উত্তেজনা ছড়িয়ে দুই দলই জয়ের জন্য লড়েছে মরিয়া হয়ে। ফুটবল প্রেমীরা উপভোগ করেছে 5টি গোল, 2টি পেনাল্টি। ম্যাচের এক পর্যায়ে একজন খেলোয়াড় হারিয়ে 10 জনের দলে পরিণত হলেও দমে যায়নি ইংলিশরা। ম্যাচের 54 মিনিটে জেরেল কোয়ান্সা লাল কার্ড দেখলে প্রায় 48 মিনিট একজন কম নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত 3-2 গোলের জয়ে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ কোচ থমাস টুখেল। I'm just proud of the mentality and the attitude. এই উচ্চতায় শক্তিশালী স্বাগতিক মেক্সিকানদের বিপক্ষে 40-50 মিনিট 10 জন নিয়ে খেলে জেতা, এটা সত্যি আনন্দের এক মুহূর্ত। শেষ পর্যন্ত এটি ছিল সত্যিকারের বীরত্বপূর্ণ পারফরমেন্স এবং বীরত্বপূর্ণ জয়। Mentality with heart. রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে মেক্সিকোর উৎসব থামিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংল্যান্ড। শেষ 4-এ ওঠার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ নরওয়ে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। নেইমার অলরেডি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন, তখন প্রশ্নটা চলে আসছে যে রোনাল্ডোরও কি আজকে বিদায় হবে কিনা, নক্ষত্রের পতন ঘটবে কিনা, আমরা একটু দেখে আসবো। ফুটবল ঈশ্বরের স্ক্রিপ্ট কখনো কখনো বড্ড নিষ্ঠুর। কয়েক ঘন্টা আগে চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন নেইমার জুনিয়র। এরই মাঝে ফুটবল বিশ্ব থমকে দাঁড়িয়েছে আরও এক মহাকাব্যিক আশঙ্কায়। পর্তুগাল যদি স্পেনের কাছে হেরে যায়, তবে আজ রাতেই নিভে যাবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় বাতিঘরটি। 40 পেরিয়ে 41-এর কোটায় পা রাখা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এটাই কি তবে বিশ্বমঞ্চের লাস্ট ডান্স? তবে রোনাল্ডোর তো শেষ বলে কিছু নেই। CR7-এর ডিকশনারিতে হার শব্দটা বড্ড অমিল, আর তাই মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে অকপটে স্বীকার করলেন রোনাল্ডোর প্রতি তার আজন্ম মুগ্ধতার কথা। আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন কট্টর ভক্ত। তার মতো চরিত্র, উচ্চাকাঙ্ক্ষা আর প্রতিদিন আরো ভালো করবার তাগিদ থাকা অক্লান্ত মানুষদের আমি ভীষণ পছন্দ করি। তরুণদের জন্য সে এক আদর্শ রোল মডেল, তাই আমি ক্রিশ্চিয়ানোর সামনে মাথা নত করি।
লাফুয়েন্তে জানেন রোনালদো শুধু একটি নাম নন, তিনি মাঠে যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার এক জাদুকর। স্পেনের ফুটবল সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে জানা CR7-এর খুনে মেজাজ। নেশনস লিগের ফাইনালের পর এই ম্যাচকে সামনে রেখে প্রতিপক্ষের খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করছে স্পেন। তারা জানে রোনালদোকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার অর্থই হলো নিশ্চিত বিপর্যয়। মাঠের কিছু নির্দিষ্ট জায়গায় আপনি যদি কাউকে বিন্দুমাত্র আলগা ছেড়ে দিতে না পারেন তবে সে হলো ক্রিশ্চিয়ানো, কারণ তার যে ক্লাস আর কোয়ালিটি রয়েছে ম্যাচের ভাগ্য নির্ধারণী আসল জায়গাগুলোতে যে কোনো মুহূর্তে সেই সেরা। আমি পছন্দ করতাম সে যদি আজ না খেলতো তবে সে খেলবে এবং আমরা ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের খেলা উপভোগ করব। তবে মঞ্চটা নকআউটের, যেখানে দয়া মায়ার কোনো স্থান নেই। ফরাসি কোচের লক্ষ্য একটাই, পর্তুগালকে কোনো সুযোগ না দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। অন্যদিকে রোনালদোর সামনে আজ নিজের লেগাসিকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার অগ্নি পরীক্ষা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের দিনের অতিথিদের সঙ্গে। আহমেদ বিন পারভেজ আমাদের সঙ্গে প্রতিদিন থাকেন, তিনি আজকেও আছেন। বাকি দুজন কারা আছেন একটু জানতে চাইবো, পরিচয়গুলো। মাঝে কে আছেন? আমি হচ্ছে অদিতি, সাবেক ফুটবলার এবং কোচিং পেশায় আছি। এর পাশে কে আছেন? আমার নাম সাদমান ইসলাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবে অ্যাজ আ সাব এক্সিকিউটিভ আছি। পারভেজ, ফিফা কি রক কিনা? প্রথম যে রিপোর্টটা আমরা দেখলাম, আপনি যদি সেই রেড কার্ড ইনসিডেন্টটার কথাই মেনশন করেন তাহলে অবভিয়াসলি দুঃখজনক একটা ব্যাপার, কারণ লাল কার্ড সোফার এবারে ওয়ার্ল্ড কাপে দেখেছে অনেকগুলো প্লেয়ার, তবে একজনের প্রতি পার্টিকুলারলি একটা বায়াস আমরা লক্ষ্য করলাম এই সিদ্ধান্তের মাধ্যমে। এবং এখানে আসলে এমন যদি হতো যে ইউএসএর যারা ফুটবল ফেডারেশন তারা একটা আবেদন জানিয়েছে এই রেড কার্ডটা বাতিলের জন্য, সেটাও একটা ভিন্ন বিষয় হতো। তবে এই জায়গাটায় যেটা আমরা বুঝতে পারছি যে সরাসরি সরকারি একটা হস্তক্ষেপই বোধহয় এসেছে এই জায়গাটা, এবং সেখান থেকে সিদ্ধান্তের বদল হয়েছে। যদিও নিয়ম কানুনের যে বিষয়টা রয়েছে, আইনি প্রক্রিয়ার যে বিষয়টা রয়েছে, সেখানে আবার ফিফার কিন্তু একটা আইন আছে এবং একটা প্রসেস আছে, এবং হ্যাঁ, যে আর্টিকেল 27 আছে সেটা ব্যবহার করেই তারা কিন্তু মূলত এই সিদ্ধান্তের ব্যাপারটা এনেছে। বাট এমন না যে সিদ্ধান্তটা ইরেজ, ব্যাপারটা হচ্ছে তার দুটো লাল কার্ডের শাস্তি সেটাকে ডিলে করা হয়েছে, ওয়ার্ল্ড কাপের পরবর্তী কোনো সময়ে সেই শাস্তিটা নিয়ে যাওয়া হবে, এই ধরনের কোনো একটা ব্যাপার আর কি। সো এই টাইপের কিছু ইনসিডেন্ট আগেও 1-2বার হয়তো ঘটেছিল, বাট এই ওয়ার্ল্ড কাপের এরকম একটা স্টেজে, এত বড় স্টেজে, এত ব্লেটেন্টলি ইন দ্য ওপেন বিষয়টা যে প্রকাশ করা আছে যে সরকারি হস্তক্ষেপই ছিল এবং ট্রাম্পই জানিয়েছেন, এই বিষয়টা আসলে একটু অন্যরকম লাগছে আর কি। মানে সাধারণত এই ব্যাপারগুলো যদি হয় একটু আন্ডার কাভার রাখার চেষ্টা করা হয় যে হ্যাঁ কেউ কোনো পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের ভিত্তিতে বালুগুনকে রিলিজ করা হলো, বাট এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি জানিয়ে শুনিয়ে ব্যাপারটা কিন্তু ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। বাট এইটা কিন্তু আমার মনে হয় যদি জাস্ট গেম পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বেলজিয়ামের জন্য একটা টনিক হিসেবেই কাজ করতে পারে। দিস উইল অনলি গেট দেম মোর এনকারেজ যে আমরা আরেকটু বেটার দিয়ে খেলবো, কারণ মোটামুটি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ ইউএসএ আদায় করার চেষ্টা করছে এই জায়গায়। অদিতি, ফিফাকে সবসময় আমরা বলি খুব স্বচ্ছ থাকে, আইসিসির মতো না, কিন্তু এক্ষেত্রে আমরা কেমনটা দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি ভাইয়া যেটা বলছেন আর কি, যে 27 একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটা কিন্তু যদি আপনার অ্যাপিল করার যদি কোনো স্কোপ না থাকে, অফকোর্স এখানে কিন্তু আপনার কোনো ইস্যুস থাকবে না যে আপনার এই জায়গায় কাজ করার। তো আমরা কিন্তু অপরচুনিটি হয়তো বা কিছু একটা রাস্তা খুলে দিয়েছি, সেই রাস্তা থেকেই কিন্তু আদার্স ওয়েগুলো বের হয়েছে। তো এটা আপনি একেবারে বলতে পারবেন যে নতুন করে রুলস তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে আইনিক প্রক্রিয়া। তো আইনিক প্রক্রিয়ায় আপনি যে আইনটা যেভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এবং এটা বোঝাতে পারবেন, আপনার কিন্তু কাজটা সেভাবেই হবে। তো ফিফাও এখানে হয়তোবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেক্সটে হয়তো ফিফা এই জিনিসটা আদৌ এটা রাখবে কিনা, এটা সংশোধন করবে কিনা। তবে এটা আমার জন্মলগ্নের পর থেকে এটা একটা অবিশ্বাস্য একটা বিষয়, যে এই বিষয়ে কখনো হাস্যকরের মতো আমার কাছে লেগেছে যেটা। তবে সব মিলে এটা আসলে একেবারে মানে সরকারি হস্তক্ষেপ এটাও আমি বলতে পারবো না, এবং ফিফার যে কোনো নেগলিজেন্সি আছে কিনা এই জায়গা আমি বলতে পারবো না। কোনো ইস্যুস ছাড়া তো এত বড় একটা কাজ এটা সম্ভব না। কি মনে হচ্ছে, মানে ফিফা তো কখনো এরকম হয় না, বাট এক্ষেত্রে ব্যাপারটা তো অনেক বেশি মাত্রা আনইউজুয়াল। ফিফাকে আমরা জানি যে ফেয়ার প্লেতে বিশ্বাস করে, যেহেতু সবাই বলেছে। তো এই নিউজটা শুনে আসলে মানে সবাই আমরা একটু শকটি হয়েছি আসলে, যে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের মাঝখানে, এমনও না যে ওয়ার্ল্ড কাপের আগে কোনো প্রীতি ম্যাচ ব্যান দিয়েছে, ওয়ার্ল্ড কাপে বা গ্রুপ স্টেজের ম্যাচ, এটা কিন্তু ডিরেক্ট নকআউট ম্যাচ। অ্যান্ড ইউএসএর একটা মেইন পার্ট কিন্তু আমাদের
যার ব্যানটা উঠিয়ে দেওয়া হয়েছে। সো এখন ট্রাম্পকে আমরা টানছি, কিন্তু এটা আসলে ট্রাম্পের তো আর মানে মতামতে ফিফা চলে না। ফিফার অবশ্যই প্রেসিডেন্টের কিছু একটা মতামত লাগবে। সো আমি বলবো যে এটা ফিফা যেটা করেছে এটা আসলে যদি কন্টিনিউ হয় সামনের কোনো বিশ্বকাপে বা সামনের কোনো কিছুতে, আসলে তাহলে আপনি যেটা বলছেন আইসিসি এবং ফিফা দুটাকে আসলে আমাদের মানে মিলানো ছাড়া কোনো উপায় দেখছি না। পারভেজ, আমি যদি ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ নিয়ে কথা বলতে চাই, হাই অ্যালটিটিউড বাট ইংল্যান্ড ওভারকাম ইট, আপনার রিসার্চ কি বলে? হ্যাঁ, রিসার্চ আসলে প্রি ম্যাচ অনেক রিসার্চ ছিল এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে কতটা ডিফিকাল্ট হতে পারে ইংল্যান্ডের জন্য। তার মধ্যে আবার ডিফিকাল্টি লেভেল আরেকটু বেড়ে গেছে যখন ওই আবহাওয়ার বৈরিতার কারণে 1 ঘন্টা আবার পিছানো হলো। সো সাধারণত যেটা হয় যে ম্যাচ শুরুর প্রায় 1.5 ঘন্টা আগে থেকে প্লেয়াররা কিন্তু তাদের ওয়ার্ম আপ রেজিম শুরু করে দেন। বডিটা গরম করতে হবে, মাসেলগুলোকে নিয়ে আসতে হবে জায়গা মতো যেন ম্যাচ প্রিপারেশনটা থাকে। এবং সেইখানে যখন আচমকা একটা নিউজ পান যে খেলাটা বিলম্ব হয়েছে, আবারও কিন্তু বডিটা কোল্ড হয়েছে, আবার সেটাকে ওয়ার্ম করার প্রসেস। সো ইটস ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ইংল্যান্ডের জন্য যারা এই ধরনের অল্টিটিউডে খেলতে অভ্যস্ত না। বাট আমি যেটা দেখলাম যে দুই টিমেরই ইন্টেনশন ম্যাচের শুরু থেকে এরকম ছিল যে আমরা খুব কুইক গোলটা দিয়ে ফেলি, মানে যত জলদি লিড নেওয়া যায় সেই চেষ্টা করেছে। এবং দুই টিমের কাছ থেকেই অ্যাটাকিং ফুটবল আমরা দেখেছি, অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছিল অনেকটা বাস্কেটবল ম্যাচের মতো। এক টিম অ্যাটাক করছে, অপর টিম খুব কুইক কাউন্টারে যাচ্ছে এবং দুই টিমেই খুব ভালো কোয়ালিটির প্লেয়াররা ছিলেন। বাট আলটিমেটলি ওই ডিসাইডিং ফ্যাক্টরটা হয়ে যায় ওই 37-38 মিনিটের একটা সময়, যেখানে 1-1.5 মিনিটের ভেতরে ইংল্যান্ড আসলে 2টো গোল পেয়ে যান এবং সেখানে খুব দারুণ একটা ভূমিকা রেখেছেন জুড বেলিংহাম। সেকেন্ড রান যেটা নিয়েছেন প্রথম গোলটার জন্য অসাধারণ একটা হেডারের গোল। দ্বিতীয় যে গোলটা দিয়েছেন সেখানেও আসলে তিনি যে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে পা ঢুকিয়ে গোলটা দেবেন অনেকে এক্সপেক্ট করেনি। হ্যারি কেনের অ্যাসিস্টটাও চমৎকার ছিল, তার ফিনিশটাও। সো এই জায়গায় আসলে ক্লিনিক্যাল হওয়ার যে বিষয়টা, যেটা প্রবাবলি ব্রাজিল মিস করেছে তাদের ম্যাচটায়, ওই ক্লিনিক্যাল ব্যাপারটা কিন্তু হ্যারি কেন বেলিংহামের ফিনিশিং আমরা দেখলাম। এবং 2 গোলে যখন ইংল্যান্ড এগিয়ে গেছে তাদের জন্য কাজটা কিন্তু একটু রিলেটিভলি ইজি, যে এখন আমরা ডিফেন্ড করি, একটুখানি পেছনে থাকি, মেক্সিকো আসুক, লেটস অ্যাবজর্ব দ্য প্রেশার। অ্যাবজর্ব করতে গিয়ে যে সমস্যাটা হলো, আরও একটা নতুন নাটক হলো। দ্বিতীয় অর্ধের 58 মিনিটের দিকে কোয়ানসা, তাদের রাইট ব্যাক, ইংলিশ রাইট ব্যাক, তিনি লাল কার্ড খেয়ে বসলেন। সো তারপর ইংল্যান্ড 10 জনের দলে পরিণত হয়ে গেলো এবং সেখান থেকে আসলে অল দে হ্যাড টু ডু ওয়াজ ডিফেন্ড। তারপর আরও 2টো গোল এসছে, 2টো পেনাল্টি, যে 2টো পেনাল্টি আবার কনভার্ট করেছেন হ্যারি কেন এবং রাউল হিমেনেজ। তারপরও 3-2 গোলে ইংল্যান্ডের জয়। বাট ওই যে পেনাল্টি, ওটা দেখতে দেখতেও আমার আবার ব্রাজিল ম্যাচেই মনে হচ্ছিল যে ওয়ের ইজ দ্য ফিনিশার ইন দিস ব্রাজিল টিম। সো আফসোস বাড়ছিল, বাট দিন শেষে যা হয়ে গেছে সবকিছুর পর ওই কেনের ক্লিনিক্যাল ফিনিশিং, জুড বেলিংহামের ক্লিনিক্যাল ফিনিশিং, সেটা দিয়ে ইংল্যান্ড অন্তত পার পেয়ে গেছে। বাট মেক্সিকোকে ক্রেডিট দিতে হবে, দে পুশ দেম টু দেয়ার লিমিট। যথাসাধ্য তাদের সেরাটাই তারা চেষ্টা করেছে, কিন্তু ডিড নট ওয়ার্ক আউট ফর দেম। ব্রাজিল ম্যাচ নিয়ে একটু পরে ফিরছে অদিতি। ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ, এটা কিন্তু ঐতিহাসিক একটা ব্যাপারও রয়েছে। 86-এর ওয়ার্ল্ড কাপ, সেখানে ম্যারাডোনার হাত দিয়ে গোল। ইংল্যান্ডের এগেনস্টেই হাই অল্টিটিউড, আজকে বলা হচ্ছিল তারা ভায়াগ্রা খেয়ে খেলতে নামবেন কিনা, এরকম কথা বলা হচ্ছিল, বাট অ্যাট লাস্ট দে ওভারকেম। সেটা ভাইয়া যেটা বললো এটার সাথে আমি টোটালি একমত। আসলে নতুন করে এটা এক্সপ্লেইন করার আমি কিছু দেখছি না। ওকে, তার মানে আপনি যদি ম্যাচটা দেখে থাকেন, ইংল্যান্ড মেক্সিকো, সবকিছু মিলে কি মনে হচ্ছে, একটা সামারি যদি আপনি আপনার জায়গা থেকে দিতে পারেন? আমরা যেহেতু জেনে থাকি ইউরোপিয়ান নেশনসরা মানে মোস্টলি কিন্তু পজিশন বেস টিম, ওরা বলটা রাখতে পছন্দ করে, নিজেদের অর্ধে পাস করে বিল্ড আপ করে, তারপর আবার যদি অ্যাটাক না পায় আবার ব্যাক আসে, আবার ইয়ে করে। সো পজিশন অ্যান্ড পাসিং গেম ইংল্যান্ড কিন্তু অনেক আগে থেকে আমরা দেখে থাকি তারা রেখে থাকে। কিন্তু মেক্সিকো ম্যাচে আমরা যদি দেখি, Mexico had 67% of the possession, which is almost 2/3 of the match. So আমি বলবো যে অ্যাজ অ্যান সাউথ আমেরিকান বা নর্থ আমেরিকান টিম যারা আমরা দেখে থাকি, ওরা কিন্তু ম্যাক্সিমামই কাউন্টার অ্যাটাক হোক, ফিজিক্যাল হোক, এগুলো খেলে থাকে। সো মেক্সিকো বলবো যে মানে একটা আন্ডারডগ টিম হিসাবে কিন্তু এবার অনেক দূর এগিয়েছে, খুব ভালো ফুটবল উপহার দিয়েছে অ্যাজ অ্যান হোস্ট কান্ট্রি। সো ওরা কিন্তু প্রায় 20টা শটও নিয়েছেন। ইংল্যান্ডের টিমের সাথে 20টা শট নেওয়া ইজ নট আ কাপ অফ টি, রাইট? সো ওখান থেকে আবার তারা একটা রেড কার্ড কমিট করার মতো অ্যাটাক দিয়েছেন, যেখান থেকে আমরা দেখেছি কনসা রেড কার্ড পেয়েছেন। তো দে পুশ দেমসেলস, কিন্তু আলটিমেটলি ইংল্যান্ডের এক্সপিরিয়েন্সটা কাজে দিয়েছে। উইথ 10 men দে ফট টিল দ্য লাস্ট ব্রেথ। অ্যান্ড আমি অবশ্যই রেসপেক্ট দিতে চাই ইংল্যান্ডকে, বিকজ দে হ্যাভ শোন রেজিলিয়েন্স। এই রেজিলিয়েন্সটা আসলে অনেক বড় বড় টিম কিন্তু লাস্ট মোমেন্টে হারিয়ে ফেলে, যেটা আমরা মানে লাস্ট 2014 বিশ্বকাপও দেখেছিলাম। অনেক ফাইট করে আর্জেন্টিনা লাস্টে গিয়ে কিন্তু হেরে গিয়েছিল, রেজিলিয়েন্সটা পারিনি। সো ইংল্যান্ড ডিড রিয়েলি গুড, অলসো প্রপস টু মেক্সিকো। পারপাস এবার ব্রাজিল ম্যাচে যদি আসতে চাইছে, যে কাজটা ইংল্যান্ড করেছে ব্রাজিলও সেম কাজটা করেছে, বাট ব্রাজিল দিন শেষে ফিনিশিং করতে পারেনি। এত চান্স মিস, পেনাল্টি মিস, সব কিছু মিলিয়ে হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট? মানে ব্রাজিলের ম্যাচটা আসলে কি হয়েছে?
আসলে কিছু কিছু দিন যায়। ফর এক্সাম্পল আমরা আগে একটা এসে লিখতে হতো না যে ডে ওয়েন এভরিথিং ওয়েন্ট রং, মানে সকাল থেকে উঠার পরে দেখছেন সবকিছুই ভুলভাল হচ্ছে। মানে এটা আপনারও অনেক দোষ না, বাট আপনি জানেন যে সেই দিনটা আপনার হতে যাচ্ছে না, ব্যাপারটা এরকম। এবং ইনিশিয়াল সিগন্যালটা আমার কাছে মনে হয় শুরুতেই পেয়ে যায় যখন ব্রাজিলের লাইন আপটা আসে এবং সেখানে মার্টিনেলিকে 11-এ দেখি, তখনই বুঝতে বাকি নেই যে ব্রাজিল আসলে বলটা নরওয়ের পায়ে দিয়ে নিজেরা কুইক ট্রানজিশনে কুইক কাউন্টারে যেতে চায়, সে পরিকল্পনা ওই 11 থেকে বোঝা যাচ্ছে। বাট যে প্রবলেমটা হচ্ছে ব্রাজিলের, তাদের কোনো সুপার সাব নেই, কোনো বেঞ্চ থেকে আসা ইম্প্যাক্ট প্লেয়ার নেই, যেটা মার্টিনেলি গত ম্যাচে ছিলেন। এত জলদি তাকে রিওয়ার্ড দিয়ে দিলেন যে তাকে 11-এই বসিয়ে দিলেন এবং প্ল্যানটাও কষেছিলেন সেভাবে, নেইমারকে স্টার্ট করালেন না এবং 10 মিনিটের মাথায় একটা পেনাল্টি পেল ব্রাজিল। এইটা আমার মনে হয় পুরো ম্যাচেরই একটা টার্নিং পয়েন্ট। আচ্ছা, ভিনি কেন না, কেন ব্রুনো গুইমারেজ? এটা আসলে যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে অ্যাঞ্চেলোটি নিজেই বলেছেন যে এটা তারই কল ছিল যে পেনাল্টি যদি আসে সেটা ভিনিসিয়াস নেবেন না বা অন্য কেউ নেবেন না, ব্রুনো গিমারেজ নেবেন, বেসড অন ডেটা অ্যান্ড রিসেন্ট ফর্ম, যে ব্রুনো গিমারেজ তিনি বেশি স্কোর করেছেন ফর নিউক্যাসল, অন্যদিকে ভিনিসিয়াসের মিস করার রেকর্ড আছে। বাট আমার কাছে অন্তত সেই লজিকটাও আমি বলবো যে আপনি ইমাজিন করেন একটা হ্যারি কেন আছেন, একটা এমবাপে আছেন, একটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছেন, একটা মেসি আছেন, টিম মিটিং এও যদি এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন হয় এবং হেড কোচ বলেন যে এইটাই আমার প্ল্যান, ব্রুনো যেহেতু টানা 3টা গোল দিয়েছে, তুমি যেহেতু 2টা মিস করেছো, লেটস কিপ হিম অ্যাজ দ্য মেইন স্ট্রাইকার। ক্রিস্টিয়ানো রোনাল্ডো জীবনেও এটা মানবেন না, কেইন জীবনেও মানবেন না, এমবাপে জীবনেও মানবেন না। তারা অজস্র পেনাল্টি মিস করেছেন, মেসি ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মিস করেছে। নেক্সট যে পেনাল্টিটা আর্জেন্টিনা পাবে সেটা কি অন্য কেউ নেবেন? তিনি নেবেন, হ্যারি কেন নেবেন, এমবাপে নেবেন। ভিনিসিয়াস যদি এই টিমটার মেইন প্লেয়ার হন, তার দায়িত্ব নিয়ে এই পেনাল্টিটা নেওয়া উচিত ছিল, কোচকে কনভিন্স করা উচিত ছিল দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। তিনি কিন্তু বল হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, আমি জানি না এই ট্রিকটা অনেক সময় অন্য পেনাল্টির ক্ষেত্রেও খাটে, যে একজন অন্য কেউ ধরে থাকেন, মানে কনফিউজ করার চেষ্টা করেন, পরবর্তীতে হ্যান্ড ওভার করে দেন যিনি পেনাল্টি নেবেন তার দিকে। বাট এইখানে আসলে এত নাটকের প্রয়োজন ছিল না। আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট প্লেয়ার ডিড নট টেক দ্য পেনাল্টি, এবং সে কারণেই মানসিকভাবে ব্রাজিল তখনই আসলে শেষ। ওই পেনাল্টি মিসের পর নরওয়ে যারা খেলাটা এনজয় করতে এসেছিল তারা বিশ্বাস করা শুরু করেছে যে ম্যাচ তো মনে হয় আমরা জিতবো, উই ক্যান ডু দ্যাট। সো তাই হয়েছে দিন শেষে। অন্তত আপনার কাছে কি মনে হচ্ছে ব্রাজিল কোথায় ভুল করলো? আসলে ব্রাজিলের টোটাল যে আমরা ব্রাজিলের ভীতিটা দেখি, ব্রাজিলের যে একটা নামকরণ আছে, তো এরকম বিগ স্টেজে আপনি নকআউট পর্বে আপনি দেখবেন যে এই মানে বড় টিমগুলো 1 সেকেন্ডের যদি একটা মিস করে, আপনি 90 মিনিটের মধ্যে যদি আপনি 1 সেকেন্ড ওরা মিস করে, তাহলে কিন্তু টিম ওই জায়গায় লুজ। সেখানে আপনার আমি মনে করবো যে ব্রাজিল 45 মিনিট লস করছে। কি কারণে দেখেন, আপনি যখন ব্রুনো হচ্ছে গিয়ে আপনি পেনাল্টিটা ফার্স্ট মারতে গেল, ও নিজেই কিন্তু এত বেশি নার্ভাস ছিল, ও মনে হয় কি ডিপ ব্রেথ নিচ্ছে, সে ব্রেথ ফেল করতেছে। তো আগে থেকে যে যেটা ও বলতে পারে, কোচ যে বলছে যে আমরা আগেই ডিসাইড করছি ব্রুনো এই জায়গাটা পারবে। কিন্তু একটা জিনিস ফুটবলে আপনি যেই বলেন, মাঠের পারফরমেন্সের উপর কিন্তু নির্ভর করে কে কখন জ্বলে উঠবে। একটা টিম কিন্তু 11 নামে, কিন্তু একটা টিম কিন্তু একদিনে জ্বলে ওঠে, ওই দিনে কিন্তু টিমটা বের করে নিয়ে যায়। কিন্তু অন্য অন্য ম্যাচগুলোতে আমরা দেখতেছি কেনের পারফরমেন্স কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছে, যে গ্রাফটা কিন্তু আপ। আপনি যদি হালান্ডকে বলেন, ওর কিন্তু গ্রাফটা আপ। আপনি মেসিকে বলেন আপ। সেখানে আমরা বারবার লস করতেছি কিন্তু ব্রাজিলের খেলা দেখে। তো ব্রাজিল কিন্তু আমি আগে থেকে কোচ হিসাবে বলতে পারি না আজকে ব্রুনো আমার প্র্যাকটিস ম্যাচে 3টা গোল করছে, 4টা গোল করছে, ও আজকেও 5টা গোল করবে বা 1টা গোল করবে, এটা না। আমার যে ভিনি যে গোল করবে এটাও কিন্তু কোনো ম্যাটার না। কে কখন কোন খেলায় কে জ্বলে উঠবে এটা বলা যাবে না। আমাদের মাঠের পারফরমেন্স দেখেই কিন্তু ডিসাইড করতে হবে এই পেনাল্টি শুটটা কে নেবে। আর তারপরে আরেকটা দেখেন, আমরা কি হালান্ড যখন সেকেন্ড গোলটা করলো, আপনি ব্রাজিলের সাথে আমার মনে হয়েছে যে এরা যে ডিফেন্সিভ মানে রোলটা ওদের, তাহলে আমি হালান্ডকে কিন্তু ফার্স্ট যেটা ওইটা মানে ওটা খুব বেটার একটা গোল হয়েছে, সেটা হয়তো কাভার করার মতো, ওকে রিড করার মতো ওই সময় মানে ফিউ সেকেন্ডসে ওইটা কাভার করছে। কিন্তু সেকেন্ড গোলটা হালান্ডের মতো একটা প্লেয়ার, যে 3টা প্লেয়ার, ওদের মার্কিং তো দূরে থাক, ওর কাছ থেকে মনে হয়েছে ওরা খেলা এনজয় করতেছে, মানে হালান্ডের খেলা তারা এনজয় করতেছে। আর সবচেয়ে এই বিশ্বকাপের আমার লজ্জাস্কর ব্যাপার, যদিও ব্রাজিলের সাপোর্টার জানে না আমার গালিগালাজ করতে পারে, যে এইরকম একটা মঞ্চে এসে হালান্ডের মতো যে
এটা বলে যে ভিতর দিয়ে গোল দিয়ে দিছে আর কি। এইটা সবচেয়ে একটা হাস্যকর বিষয় যে এটা আসলে কিছু একটা ফানি একটা বিষয় হয়েছে। তো এই জায়গায় আপনি যদি বলেন যে আমরা খুব ফাইটিং করে ম্যাচটা হচ্ছে গিয়া নরওয়ে নিয়ে গেছে, তো নরওয়ে কিন্তু একটা জায়গায় মানে ওদের চিন্তা ভাবনা ছিল যে আমরা ব্রাজিলের সাথে খেলতেছি, এটাই হচ্ছে আমাদের এনজয়। ভাইয়া যেটা বললেন যে ওরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পর্যায়ে ধরে নিয়েছে ডমিনেটিং, এদের যে এগ্রেশন ছিল, ওদের যে মানে জয়ের যে ক্ষুধা ছিল প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এটা বোঝা যাচ্ছিল। তারপরেও কিন্তু ফিজিক্যালি এত বেশি ফিট ছিল এরা, তখন মনে হয়েছে যে পাড়ার কোনো টিমের সাথে একটা পর্যায়ে মনে হয় যে এত ছন্ন ছাড়া এত অগোছালো, তারপর চেঞ্জেসগুলো যেভাবে করার কথা ছিল সেই জায়গায় আসলে চেঞ্জেসগুলো ওইভাবে কোনো নিয়ে ফিরবো, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আপনার কাছে ফিরবো ওই চেঞ্জেসের জায়গাটা নিয়ে, যে প্লেইং প্যাটার্ন অনুযায়ী চেঞ্জটা হয়েছে কিনা সে ব্যাপারটা নিয়ে ফিরতে চাই। ঠিক এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতির পর ফিরছে। যে সাবস্টিটিউশনগুলো হয়েছিল সেটা কি ব্রাজিলের প্লেইং প্যাটার্নের সঙ্গে রিলেভেন্ট হয়েছিল কিনা? কারণ এনরিক আর নেইমার দুজনেই খেলেছিলেন যারা ডিফেন্সিভ কন্ট্রিবিউট করেন না। একটা সাবস্টিটিউট হয়েছিল, নুসার জায়গায় নাম্বার 21 নেমেছিলেন, ওইখান থেকে 2টা অ্যাসিস্ট হয়েছে, পুরো খেলায় একটা মাত্র ক্রস হয়েছে, একটাতেই গোল দিয়েছেন। এবং আবারও সেই জায়গাটা আমরা যেটা গতকাল পারভেজ আলোচনা করছিলাম যে আর্লিং হালান্ডের সঙ্গে গ্যাব্রিয়েলের দ্বৈরথ, সেই জায়গাটায় আবার গ্যাব্রিয়েল হেরে গেলেন। সো সাবস্টিটিউটের জায়গাটা আলটিমেটলি ভুল ছিল কিনা ব্রাজিলের? ব্রাজিলের আসলে 0-0-তে কিন্তু সাবস্টিটিউট গুলো করেছিল, গোল লাগতো ব্রাজিলের। তো ব্রাজিল শুরু থেকেই কিন্তু একটা কাউন্টার অ্যাটাকিং যাবে বা অ্যাটাকিং করবেন, ওদের কিন্তু শুরু থেকে একটি মিডের প্রবলেম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড কাপ, যে মিডটা কন্ট্রোল করবে। ক্যাসেমিরোর বয়স হয়ে গিয়েছে আমরা দেখছি, আর আগের মতো উনি পারছেন না লং বলগুলো দিতে, ঠিক মতো ট্যাকেল করতে, ফল বিহাইন্ড হচ্ছেন। সো আলটিমেটলি মার্টিনেলিকে কিন্তু আমরা একটা সেন্টার মিড টু অ্যাটাক পজিশনে আমরা দেখতে পাচ্ছিলাম, যে পিছন থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু মার্টিনেলি কিন্তু অলওয়েজ আমরা আর্সেনালে দেখেছি উনি কিন্তু লেফট থেকে আগাচ্ছেন, গোল দিচ্ছেন, কাট ইন করছেন, কিন্তু ওই জায়গাটা কিন্তু আলটিমেটলি ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হয়েছিল। সো সাবস্টিটিউট হওয়ার পরে আমরা যেটা দেখছি যে আসলে নেইমার, ওকে নেইমারের জায়গা অবশ্যই উনি অ্যাটাকিং খেলেন সবসময়, কিন্তু আগে কিন্তু নেইমার ট্র্যাক ব্যাক করে আগাতেন। এখন কিন্তু আসলে এই ওয়ার্ল্ড কাপে ওনাকে মানে অপোনেন্টও দেখার সুযোগ পায়নি, দর্শকরা তো পায়নি। এখন ব্রাজিল ওই মোমেন্টে কিভাবে নেইমারকে খেলাবে, আমার মনে হচ্ছিল অ্যানচেলোটির প্ল্যান যেটা ছিল ওটা এক্সিকিউট করতে পারেনি। এবং গ্যাব্রিয়েলের মানে রিসেন্ট ইউসিএল এর পেনাল্টিটা কিন্তু মিস করে উনি মেন্টালি প্রচুর প্রেসারে ছিলেন। একটা ব্রাজিলের মেইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল আর মার্কিনিওস, ওই দিক দিয়ে মার্কিনিওস টানা 2বার ইউসিএল জিতে পিএসজি কে লিড করেছেন। তো আসলে গ্যাব্রিয়েল এবং হাল্যান্ডের খেলা কিন্তু আমরা রেগুলারলি প্রিমিয়ার লিগে দেখে থাকি, সেখানে আমরা বলবো যে হাল্যান্ড কিন্তু আপার এজটা পেয়েই থাকে অনেক সময়। তো আমার উচিত ছিল যে ম্যান টু ম্যান মার্কিং যদি করা যেত, মার্কিনিউসকে দিয়ে যদি হাল্যান্ডকে একটু আটকানোর প্রচেষ্টাটা থাকতো। দুটো গোলই কিন্তু গ্যাব্রিয়েলের পাশ দিয়ে গ্যাপের কারণে বা গ্যাব্রিয়েলের উপরে হেড দিয়ে হয়েছে। হাল্যান্ড পুরাই ফ্রি খেলেছে, হ্যাঁ মানে এটাই বলছি, হাল্যান্ড পুরাই কিন্তু ফ্রি খেলেছে, ও মানে পুরো মাঠ কিন্তু এনজয় করে খেলেছে। কারণ এই সুযোগটা মানে কোচের প্ল্যানিং এর সাথে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে তার প্ল্যানিংটা কি, আসলে তাদের অ্যাটাকটা কোন দিক দিয়ে সাজাচ্ছে, তারা কি কাউন্টারে যাচ্ছে না বিল্ড আপ ফুটবল খেলতেছে, মানে উইং প্লে করতেছে, মানে তাদের প্যাটার্নটা বা স্ট্র্যাটেজিটা কি ছিল আমরা কিন্তু ক্লিয়ার ছিলাম না, যে না তারা মানে ওদের অ্যাটাকটা এরকম করে সাজাচ্ছে, আমরা কিন্তু কোনো কিছু ক্লিয়ার ছিল না। ইভেন তারা কি মানে ডিফেন্সিভ খেলছে কিনা, আসলে তাদের কি ম্যান মার্কিং করছে কিনা, তারা কি ড্রপ ব্যাক করে খেলতেছে কিনা, মানে আসলে টোটাল খেলাটাই আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু লার্ন করতে পারতেছি না, মানে আমি কি দেখতেছি অ্যাটলিস্ট। পারভেজ, রায়ানকে সাবস্টিটিউট করাটা ওই জায়গা থেকে 2টা গোল, হ্যাঁ, এবং যে সেই প্রসঙ্গতে আমরা আবার আসবো, কারণ বলছিলাম যে ডে ওয়েন এভরিথিং ওয়েন্ট রং, অ্যানচেলোটি একটা প্ল্যান নিয়ে একজনকে নামান, কিন্তু উল্টো দিক থেকে যে প্ল্যানের চেঞ্জ আসবে সেটাও তো তার অ্যান্টিসিপেট করতে হবে। সেকেন্ড হাফের শুরু থেকেই কিন্তু 2জন উইঙ্গারকে চেঞ্জ করা হয়েছে, অস্কার বব অন দ্য রাইট এবং আন্দ্রিয়াস অন দ্য লেফট। তারা নুসা এবং সরলথের জায়গায় এসেছিলেন, এবং ওই যে রায়ানকে সাব করে নিয়ে যাওয়া, তারপরে আবার যখন দেখলেন যে সেখান থেকে প্রবলেমস হচ্ছে, তিনি একগাদা মিডফিল্ডার নামানো শুরু করলেন, এডারসনকে নামাচ্ছেন, ড্যানিয়েলো সান্তোসকে নামাচ্ছেন। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি একটা গেম চেস করছেন, সেই সময় আপনি মিডফিল্ডার কেন নামাচ্ছেন? সো এইখানেও আমার মনে হচ্ছে তিনি একের পর এক ভুল করে গেছেন, কারণ একটা ভুলের কনসিকুয়েন্স ফেস করতে 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 এবং এমন একটা অবস্থা হয়েছে যে তিনি লাস্ট সাবে এডারসনকে নামালেন, এডারসন নেমে ক্যাসেমিরোর সঙ্গে কথা বলছিলেন সেকেন্ড গোলটা ঠিক আগ মুহূর্তে, যে আমরা কোথায় দাঁড়াবো, আমাদের পজিশন কোথায়, এই কথা বলতে বলতে লেফট উইং থেকে ক্রসটা আসলো এবং হাল্যান্ড জাস্ট গ্যাব্রিয়েলের পেছন থেকে সামনে এসে হেডারটা দিলেন। সো এরকম একটা
মানে সিচুয়েশন তৈরি হচ্ছে ম্যাচের ভেতরে, কনসিকুয়েন্সিয়ালি এতগুলো ভুল একের পর এক। সো এই ম্যাচ আসলে এইভাবে বের হওয়া ডিফিকাল্ট, বাট আমি আসলে কোচকেও খুব বেশি দোষ দেবো না, কারণ ফার্স্ট 45 মিনিটস ইভেন টিল দ্য ফার্স্ট 60 মিনিটস যে পরিমাণ চান্স ব্রাজিল ক্রিয়েট করেছে, জাস্ট ফিনিশিংটা তাদের বেটার হতো। ম্যাচে লিড একবার পেয়ে গেলে এই ম্যাচ ব্রাজিলের থাকতো। সো আই কান্ট ব্লেম অ্যানচেলটি ফর দ্য ট্যাকটিক্স, বাট ওই যে বললাম যেটা, ঘুম থেকে উঠেছেন বোধহয় ওই দিন, মানে শুরু থেকেই দিনটা খারাপ যাচ্ছিল। গোলকিপার আপা, গোলকিপারকে কেমন মনে হয়েছে? না, কিপারদের পারফরমেন্স কিন্তু বরাবরই যে ছোট টিমগুলা এইবার ওয়ার্ল্ড কাপের কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমি বলবো যে প্রত্যেকটা টিমের, আপনি কেপ ভার্দে থেকে শুরু করে মানে প্রত্যেকটা টিমের কিপারদের আমি কোনো মানে ভুল ত্রুটি কোনো কিছু দেখছি না। সেম এই টিমের আমি কোনো কিপারদের কোনো কিছু দেখছি না, ওরা বেস্ট ছিল আর কি। গোলকিপারের প্রশংসা যদি করতে হয়, 5টা সেভ তো মিনিমাম করেছেন। হ্যাঁ, নাইল্যান্ড ব্রাজিল কিন্তু শুরু থেকে এবং টোটাল শটস যেটা ব্রাজিলের সেটা কিন্তু বেশি, অন টার্গেট কিন্তু আবার যদি দেখি কাছাকাছি দুইজন। তো যেগুলো সেভের কোয়ালিটি সেটা আমি বলবো নরওয়ের কিপারটা কিন্তু অতুলনীয় ছিল। ওর পজিশনিংটা ভালো ছিল এবং ওর গেম সেন্সটা, যে কোন সময় কিভাবে বল ডিস্ট্রিবিউট করতে হবে বা কোন সময় তার ডিফেন্ডারদেরকে জায়গা মতো রাখবে, সেটা আমি বলবো অ্যালিসনের একটা ঘাটতি ছিল। তো ডিফেন্ডারদেরকে ও ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি। একটি কিপারই কিন্তু একটা মাঠের ফ্রন্ট ভিউ পুরা পায়, যে কে কোনখান দিয়ে ঢুকতে পারে, কোন জায়গায় গ্যাপ বা কোথা থেকে কি হতে পারে। সো আমি বলবো যে অ্যালিসনের থেকে নরওয়ে কিপার ইজ ওয়ে আহেড। আমাদের সহকর্মী তারেক যুক্ত হয়ে গেছেন আমেরিকা থেকে, একটু তার সঙ্গে যুক্ত যে তারেক, আপনি এই মুহূর্তে এখন কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, একটু আপডেট আমাদের জানাবেন। ওয়াও, আপনার পেছনে কোন স্টেডিয়ামে, একটু আমাদেরকে পুরো আপডেটটা জানাবেন। সামি, এটি হচ্ছে আর্জেন্টিনা এবং মিশরের যে সেমিফাইনাল রাউন্ড অফ 16 এর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচ ভেন্যু এটি আটলান্টার মার্সিডিজ বেঞ্চ, যেটি এখন আটলান্টা স্টেডিয়াম নামে পরিচিত। এবং এই স্টেডিয়ামের সামনে থেকে আপনার সাথে যুক্ত হচ্ছে। এর ঠিক আগে আমি আর্জেন্টিনার অনুশীলনে গিয়েছিলাম, সেটা এখান থেকে বেশ দূর, প্রায় 40 কিলোমিটার দূরে একটি বিশ্ববিদ্যালয় মাঠে, সেখানে আর্জেন্টিনা প্র্যাকটিস করেছে এবং সেখান থেকে স্টেডিয়ামে এসেছি। এখানে কিছুক্ষণ পর 5:30 এখানকার সময় তারা কিন্তু প্রেস কনফারেন্স করবে এবং আর্জেন্টিনার অনুশীলন দেখতে গিয়েছিলাম এবং সেখানে একটা, আপনি নিশ্চয়ই হয়তো মনে করতে পারবেন, আর্জেন্টিনা টিওআইসির এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন সাংবাদিক, তিনি কিন্তু দাস্তান, যাকে আমরা বলি এডুল, তার সাথে কথা বলছিলাম যে এই মিশরের বিপক্ষে ম্যাচটা কোন ফরমেশনে এবং কারা কারা খেলতে পারে। তো সে একটা আইডিয়া দিয়েছে যে যেটি আসলে আমরাও চিন্তা করছিলাম, যে তাগলিয়াফিকো মেদিনার জায়গায় ফিরতে পারেন এবং পারভেজ তিনি খেলতে পারেন আলমাদার জায়গায় এবং এই বিশ্বকাপে প্রথমবারের মতো নাম্বার 9 পজিশনে হুলিয়ান আলভারেজ স্টার্টিং 11-এ থাকবেন। এবং আর্জেন্টিনা দল তারা কিন্তু আজকে অনুশীলনে এসেছে বেশ বিলম্ব করে। তার একটা কারণও ছিল, তারা কিন্তু মায়ামি থেকে তারা আটলান্টা এসছে এবং সেখানেও কিন্তু কিছুটা ডিলে ছিল, তাদের ফ্লাইট ডিলে ছিল। এখানে ঝড় বজ্রবৃষ্টি হচ্ছে। মায়ামিতে তারা যখন রওনা হয়, এখানে এসে তারা সেই পরিস্থিতির মধ্যে পড়েছিল, যে কারণে তাদের অনুশীলনটাও কিন্তু কিছুটা ডিলে হয়েছে। এই ছিল এখানকার সবচেয়ে আপডেট। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে। তারেক, একটু এনভায়রনমেন্টটা, স্টেডিয়ামটা সম্পর্কে জানতে চাই। আপনি যে স্টেডিয়ামটার সামনে দাঁড়িয়ে আছেন, আমরা তো শুধুমাত্র একাংশ দেখছি। এই স্টেডিয়ামটার বৈশিষ্ট্যের জায়গাটা, এখানকার কন্ডিশনের জায়গাটা এবং যে ম্যাচটা রয়েছে আর্জেন্টিনা, সেখানে এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? কারণ আমরা দেখছি কিছু স্টেডিয়ামে এয়ার কন্ডিশন, কিছু স্টেডিয়ামে আবার এই গরমের জন্য অনেক সমস্যা হচ্ছে। হাউ ইজ আটলান্টা অ্যাকচুয়ালি? আপনি যে শেষ যে কথাটা বলেছেন, এই আটলান্টা হচ্ছে এয়ার কন্ডিশন বা ছাদ থাকা স্টেডিয়াম, যেটা ডালাসে আর্জেন্টিনা খেলেছিল এবং নিঃসন্দেহে যেহেতু এয়ার কন্ডিশন সেই জায়গাটায় আর্জেন্টিনার জন্য কিছুটা স্বস্তির খবর, কারণ এর আগের ম্যাচগুলো তারা বেশ স্বস্তিতেই খেলেছিল। কিন্তু মায়ামিতে প্রথম যখন তারা গরমে, মানে ছাদ খোলা যে স্টেডিয়াম, সেখানে খেলেছিল এবং সেটার ইম্প্যাক্টটা কি ছিল সেটা কিন্তু আর্জেন্টিনা পারফরমেন্সে কেপ ভার্দের বিপক্ষে দেখা গেছে এবং বেশ কয়েকজন তারা ক্র্যাম্প সমস্যা নিয়ে মাঠে খেলেছেন, কেউ উঠে গেছেন। তো সেই জায়গাটায় তারা কিন্তু কিছুটা আর্জেন্টিনা দলের জন্য স্বস্তি, কারণ এই স্টেডিয়ামটা, এটা হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল। খুব সম্ভবত আর্জেন্টিনা যদি মিশরকে হারিয়ে তারা
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারে, তাহলে তাদের সেমিফাইনাল ম্যাচটা কিন্তু এই আটলান্টার এই মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং এটি বিশ্বকাপে যতগুলো ভেন্যু আছে তার মধ্যে অন্যতম আধুনিক। এবং আমি যেটা দেখেছি, আমি এর আগে কানসাস, নিউ জার্সি, ডালাস, হিউস্টন, মায়ামি এবং এখন আমি আটলান্টায় আছি, যতগুলো ভেন্যু বা স্টেডিয়াম দেখেছি আমি, সবগুলো হচ্ছে ডাউনটাউন বা শহর থেকে একটু দূরে এবং খোলামেলা জায়গা। কিন্তু এই একটা স্টেডিয়াম দেখলাম যেটা ডাউনটাউনে এবং আটলান্টার, এটা কিন্তু মেইন সিটি। এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি প্রায় স্টেডিয়ামের প্রায় 3 তলা সমান উঁচুতে কিন্তু দাঁড়িয়ে আছি এবং নিচে অনেকগুলো লেয়ার আছে এবং পুরোটাই কিন্তু আশপাশে 5 স্টার হোটেল। যেটা হচ্ছে যে এই স্টেডিয়ামটা একটু হলেও ডিফারেন্ট এবং দিন শেষে এটা স্বস্তির কারণ হতে পারে। আমার পেছনে দেখছেন এখানে আর্জেন্টিন সমর্থকরা, তারাও ঘুরে দেখছেন যে কোন স্টেডিয়ামে খেলা হবে, মেসির দল খেলবে, তারা সেই অভিজ্ঞতাটা নিতে এসেছেন। এবং দিন শেষে এই স্টেডিয়ামটা মেসির আর্জেন্টিনার জন্য কিছুটা স্বস্তির কারণ, তারা এয়ার কন্ডিশন বা ঢাকা স্টেডিয়ামে খেলবে, যেটা মায়ামিতে যে প্রবলেমটা তারা ফেস করেছিল, খুব সম্ভবত মিশরের বিপক্ষে সেই প্রবলেমটা এখানে ফেস করতে হবে না। সামি, এবার কন্ডিশন কেমন দেখছেন? কিছু কিছু স্টেডিয়ামে দেখা যাচ্ছে যে এয়ার কন্ডিশন, কিছু কিছু স্টেডিয়ামে দেখা যাচ্ছে যে আবার খুব গরমে খেলা হচ্ছে। এটা কি একটা তারতম্য তৈরি করছে কিনা, বিশেষ করে ইউরোপিয়ান টিমগুলোর জন্য যখন গরমে খেলা হচ্ছে? আমরা এর আগের দিন কলম্বিয়া পর্তুগাল ম্যাচে দেখলাম যে আসলে দে ওয়ার স্ট্রাগলিং। গত ম্যাচে যদি আমরা দেখে থাকি, অ্যারাউন্ড 60 ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছিল দ্য গ্রাউন্ড তাপমাত্রা, যেটা আমরা আর্টিফিশিয়াল গ্রাসে কিন্তু বানানো আমাদের এই ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম স্টেডিয়ামস। সো সেটার কারণে হিট অ্যাবজর্ভ করে থাকে আর্টিফিশিয়াল এই গ্রাসগুলো। তো প্লেয়ারদের আসলে খুবই কষ্ট হচ্ছিল, যেটা আমরা দেখছিলাম যে এই হিটে অলরেডি 40 ডিগ্রিজ প্লাস টেম্পারেচার, তার মধ্যে আবার 20 ডিগ্রিজ হটার, বিকজ অ্যাম্বিয়েন্স অনেক মানুষ দেখছে, এটি একটি মানুষের তাপের কিন্তু একটি ভালো প্রভাব ফেলে। সো উইদাউট এয়ার কন্ডিশনিং ইউরোপিয়ান টিমদের কিন্তু ভালোই স্ট্রাগল করতে হচ্ছে, আমরা সেটা দেখছি। দুই টিমের লাইন আপ পেয়ে গেছি। পারভেজ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই কে কে আছেন। ওয়েল, আমার কাছে যেই নিউজটা আমরা আসলে আগেই দেখছিলাম, 12টার বাজার আগেই আমরা জানতে পারছিলাম যে পর্তুগাল তারা একটা পরিবর্তন করছে গত ম্যাচের থেকে, এবং সেই পরিবর্তনটা হচ্ছে জোয়াও ফেলিক্স, তিনি স্টার্টিং লাইন আপে আসছেন, তিনি রিপ্লেস করছেন রাফায়েল লিয়াওকে, যেটা দেখে একটু সারপ্রাইজডই হয়েছি, বাট সেই প্রসঙ্গে পরে আসবো। একটাই পরিবর্তন পর্তুগালের 11-এ, আর স্পেন তারা একেবারে অপরিবর্তিত একটা দল নিয়ে নামছে, যে দলটা নিয়ে তারা খুব সুন্দরভাবেই অস্ট্রিয়াকে আসলে হারিয়েছিল 3-0 গোলে। সো সেই একই লাইন আপ, ওয়ারজাবাল লিড করছেন, বায়েনা, ওলমো, ইয়ামাল তারা ফ্রন্ট লাইনে আছেন, মিডফিল্ডে রড্রি পেড্রি আছেন এবং ওই দুই ফুল ব্যাক কুকুরিয়া, পেড্রো পোরো দুজনই আছেন, লাপোর্ত এবং কুবার্সি তারা দুই সেন্টার ব্যাক এবং উনাই সিমন তাদের গোলকিপার। সো এইখানে একটা বিষয় নিয়ে কানাঘুষা হচ্ছিল যে পর্তুগাল টিমে ব্রুনো ফার্নান্ডেজ যে পরিমাণ আন্ডার পারফর্ম করেছেন, তাকে কি অ্যাকচুয়ালি রাখা হবে নাকি হবে না, এটাও নিয়ে অনেক তর্ক হচ্ছিল। বাট আমার বিশ্বাস ছিল যে তাকে নামানো হবে, বিকজ হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বিষয়টা হয়তো এখনো পর্যন্ত সে তার সেরা পারফরমেন্স দিতে পারেনি, কারণ প্রবাবলি যে রোলে তিনি ক্লাবে খেলেন সেই একই ধরনের রোল এখানে তিনি পাচ্ছেন না, সেটা একটা বিষয়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তার আন্ডার পারফরমেন্সের জায়গাটা আছে। এবং সেই সাথে আমরা যদি চিন্তা করে দেখি যে রুবেন নেভেজ গত ম্যাচটায় যখন নেমেছিলেন ক্রোয়েশিয়ার এগেনস্টে, তার পারফরমেন্স বেশ ভালো ছিল। এবং এই যে টিমটা আছে, যেই মিডফিল্ড ট্রায়োকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয় পর্তুগালের, হুয়াও নেভেজ, ভিতিনিয়া এবং সামনে ব্রুনো ফার্নান্ডেজ, তাদের সব কিছু থাকার পরও কিছু একটা নেই, এবং সেই কিছু একটা আমার মনে হয় একটা অ্যাটাক ডিস্ট্রয় করার ক্ষমতা। তারা টেকনিক্যালি চমৎকার প্লেয়ার, ফিজিক্যাল একটা টিমের এগেনস্টে বা একটা ফিজিক্যাল মিডফিল্ডের এগেনস্টে আপনার যখন একটা অ্যাটাক আসছে সেটাকে মিডফিল্ড থেকে ডিস্ট্রয় করার কাজ, সেই কাজটা কিন্তু আসলে এই তিনজনের একজনও খুব ফ্লুয়েন্টলি করতে পারেন না। বাকি দুজনের চেয়ে ভিতিনিয়া একটু বেটার, বাট আমার মনে হয় প্রোটেকশনটা পর্তুগালের মাঝে মধ্যে দরকার হয়, না হলে তাদের আসলে মিডফিল্ড ভেদ করেই থ্রু দ্য সেন্টারও অনেক সময় অপোনেন্ট কিন্তু বল নিয়ে চলে যাচ্ছে বা অ্যাটাক করছে। তো সেই জায়গা থেকে কিন্তু পরিবর্তন দেখছি না। মানে রোবার্টো মার্টিনেজ তিনি এই পর্তুগাল দলটায় হুয়াও নেভেজ, ভিতিনিয়া, ব্রুনো এই ট্রায়োটার উপরে ভরসা রাখছেন, রুবেন নেভেজকে স্টার্টিং আমরা দেখছেন, এবং রাফায়েল লিয়াও যিনি গত ম্যাচে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলেন দলটার জন্য। এই চেঞ্জটা নিয়েও আমি একটু অবাক হয়েছি, ইন আ সেন্স যে তার ওয়ার্ক রেট বেশ ভালো ছিল এবং তার ফিটনেস নিয়ে যেহেতু কনসার্ন, গত ম্যাচ তো তিনি শুরুই করেছেন এবং ভালো খেলেছেন। সো আইদার তার ফিটনেস নিয়ে আসলে কোনো কনসার্ন আছে এই ম্যাচের আগে, না হলে তার আসলে আমি স্টার্টিং 11-এ না রাখার কোনো কারণ দেখি না, এটা একটা পয়েন্ট। এবং দিন শেষে দ্য পিন পয়েন্ট, দ্য টার্গেট ম্যান, দ্য মেইন ম্যান ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি সামনে আছেন, এবং অনেকেই ইমোশনালি বলছেন আর কি যে এটাই কি পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ হবে কিনা, হতেও পারে। আমরা কিন্তু প্রত্যেক দিন এক একটা তারকার বিদায় দেখছি, গতকাল দেখলাম নেইমারেরটা, আজকে CR7-এর হবে কিনা বলা যাচ্ছে না। বাট আবারও পর্তুগাল বিষয়ে যতবারই আমি কথা বলতে আসি, একটা বিষয় আমি নিশ্চিত বলতে চাই, সেটা হচ্ছে পর্তুগাল হ্যাভ
দ্য টু বেস্ট ফুল ব্যাকস ইন ওয়ার্ল্ড ফুটবল, যদি অ্যাটাকিং সেন্সে চিন্তা করি, তাদের কাছ থেকে কিন্তু অপটিমাম আউটপুটটা আমরা এখনো পাইনি। মানে স্পেশালি ক্যান্সেলো, তার ফিটনেস কনসার্ন থাকতে পারে, কোনো ম্যাচে তিনি পুরো 90 মিনিটস খেলতে পারেননি। নুনো মেন্ডেজ আছেন, যার কিনা আজকে মূল কাজটা হবে ইয়ামালকে ফেস করা, যেটা একটা খুবই ট্রিমেন্ডাস একটা ব্যাটেল হবে আমার মনে হয়। ক্লাব লেভেলেও তাদের কিন্তু এই ব্যাটেলটা খুব চলে। বার্সা এবং পিএসজি যখন সাপোজ ইউসিএল এ মিট করছে, তাদের এই ব্যাটেলটা দেখার জন্য অনেকে মুখিয়ে থাকেন। সো আবারও কিন্তু নুনো মেন্ডেজ কিংবা ক্যান্সেলো ফর পর্তুগাল তাদের একটা বিরাট ভূমিকা রাখতে হবে। আর স্পেনের কথা আপনার কাছে আমি স্পেন আলাদা নিয়ে করে, ফিরছি, একটু আপনার কাছে পর্তুগাল নিয়ে জানতে চাই, যে পজিশনাল ফুটবল তারা খেলে স্পেনের সঙ্গে কতটুকু কার্যকরী আসলে? যদি আমি পার্টিকুলার ওয়ার্ল্ড কাপের ফেরত আসি, পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে পর্তুগালের খেলাটা আসলে আপ টু দ্য মার্ক দেখছি না। যতগুলো তারকা নাম দেখছি, যত বড় নাম দেখছি, তত বেশি খারাপ খেলা আমরা উপহার দেখছি ওদের থেকে। সেটা ক্যান্সেলো বলি, নুনো মেন্ডেস বলি, ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনিয়া, জাও নেভেস। আমরা আসলে বেস্ট মিডফিল্ডার যেটা আমরা বলে আমরা শুরু করেছিলাম ওয়ার্ল্ড কাপ, দে ক্রিয়েটেড লিস্ট চান্সেস দেন হ্যামেস রড্রিগেজ হিমসেলফ। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন। আমাদের একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই যে আমাদের একটা খেলা কন্ট্রোল করবে। বেস্ট মিডফিল্ডার আছে, বাট সেন্টার মিডস, অ্যাটাকিং মিডস অ্যান্ড ডিফেন্সিভ মিডস অল হ্যাভ ডিফারেন্ট রোলস। ডিফেন্সিভ মিডের রোলটা আসলে পাউলিনিয়া আছে, কিন্তু ওর কারেন্ট ফর্ম দেখে হয়তো নামানো হচ্ছে না। সেটা অফকোর্স এরকম একটা তারকা মিডফিল্ড থাকলে নামানো হবে না। বাট মানে যা দেখছি অ্যাটাকে আমাদের উইঙ্গারে কনসেসাও ভালো খেলছে, ওকে সবসময় আমরা লিমিটেড টাইম দিচ্ছি। রামোস লিমিটেড টাইম পাচ্ছে, কিন্তু আজকে দেখেছি একটা ব্রেভ ডিসিশন নিয়েছে রবার্তো মার্টিনেজ, যাও ফিলিক্সকে স্টার্ট করা। আমরা দেখেছি আল নাসেরের রোনালদোকে ফিলিক্সের সাথে একটা ভালো কম্বিনেশন খেলা। সো আশা করছি গত আমরা যে নেশনস লিগে ফাইনালটা দেখেছি, সেখানে কিন্তু পর্তুগাল খুব ভালো খেলা উপহার দিয়েছে। ওই কম্পিটিশনটা যদি আজকে হয়, আমি আশা করবো যে একটা পজিটিভ রেজাল্ট বের হতে পারে পর্তুগালের জন্য। বাট যেই খেলা আসলে আমরা ক্রোয়েশিয়া বা কলম্বিয়ার সাথে দেখেছি, সেটা নিয়ে আসলে ইটস অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, বিকজ এই ফর্ম নিয়ে উইথ দিস কারেন্ট স্পেন টিম ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। আবার রোনাল্ডোকে কমপ্লিমেন্ট করতে পারছে না কেন কেউ? মানে প্রবলেমটা কোথায়? সবাই একটা কথাই বলছে যে রোনাল্ডোর সঙ্গে হচ্ছে না বনিবনার জায়গাটা। বাট এই টাইপের ক্যারেক্টার তো ওয়ার্ল্ড কাপের মঞ্চে অবশ্যই দরকার থাকে। দিস ক্যারেক্টারস আর ভ্যালুয়েবল। রোনালদোর বিষয়টা হচ্ছে কি, যে আমরা কিন্তু গত বিশ্বকাপে ওকে দেখেছি 22-তেই, তো হচ্ছে তখন কিন্তু ওর শিশুসুলভ যে আচরণগুলা, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। তখনই কিন্তু আমরা ভেবেছি রোনালদো মনে হয় এইবারেই হচ্ছে গিয়া শেষ। তো এখান থেকে ও কিন্তু একটা কামব্যাক করেছে। তো প্রথম কিন্তু 2-1 ম্যাচ আমরা কেউ ভাবে পাই না। সেকেন্ড ম্যাচে যখন ও পেনাল্টি থেকে গোল পেলো, কিন্তু নিজে নিজে বলতেছে আমি কামব্যাক। তো টিমের একটা পরন্ত লগ্নে কিন্তু একটা টিমমেটদের সাথে কিন্তু একটা বনিবনের একটা ঝামেলা হয়ে যায়। সেটা কিন্তু এই টিমটার মধ্যে কিন্তু রোনালদোর যে ধারটা ছিল আগে, রোনালদো যেমন মেসিকে আমরা কি দেখছি, মানে টোটাল ওদের প্রেডিকশন করা কিন্তু খুব টাফ। মানে আর্জেন্টিনা প্লেয়ারদের কিন্তু প্রেডিকশন করা টাফ। আসলে তারা কি করতে যাচ্ছে স্কোরিং এর ক্ষেত্রে কিন্তু আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন না যে আর্জেন্টিনা এই উইং প্লে করে বা হেড করে এখন কিন্তু আনপ্রেডিক্টেবল কিন্তু ওরা স্কোরগুলো বের করেছে। সেই জিনিসটা কিন্তু রোনালদোকে দিয়ে আমরা কিন্তু পাচ্ছি না। তো একটা পর্যায়ে কি যে আমি একটা, ও তো অবভিয়াসলি বিশ্বের একটা নামকরা এবং অনেক জনপ্রিয় প্লেয়ার সে, তো সেই সাপোর্টটা যখন ওই প্লেয়ারদের কাছে পাচ্ছে না, টিমমেটদের কাছে পাচ্ছে না, কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কোচের সাথেও একটা বনিবনা হচ্ছে না। আমরা একটু আগে দেখলাম যে তাদের যে প্রেস কনফারেন্স, সেখানেও কিন্তু রোনালদোকে নিয়ে তাদের কোচ কথা বলছিল। তো এই সব মিলে রোনালদো হচ্ছে যে একটা ট্রমাটাইজ হয়ে গেছে, আর টিমের মধ্যে ইফেক্টটা পড়ছে যে আমি কি ছিলাম, এখন আমি কি, এই পারফরমেন্সের ধারটা আমার নেই। সেই জন্য ওর এই সবার মানে এই বিষয়টা হয়ে আসছে। প্রবলেমটা কি মনে হয় আসলে? এই কমপ্লিমেন্টেশনটা হচ্ছে না কেন রোনালদোর সাথে? রোনালদো আগে যেটা আমরা দেখেছি, ইউভেন্টাস, মাদ্রিদ, পর্তুগাল টিম 2016, 18, ইভেন 22 পর্যন্ত ও কিন্তু ট্র্যাক ব্যাক করতো। ট্র্যাক ব্যাক থেকে বলটা সে হয়তো একটা উইংয়ে পাস দিয়ে ও একটা রান নিত, বা ও রান নিয়ে আরেকজনকে বল দিত, মানে একটা সুন্দর একটা উইং প্লে দিয়ে খেলা হতো। বিকজ এই রোনালদো যেটা আমরা চিনছি, সেই রোনালদো কিন্তু সৌদি আরব গিয়ে আমি বলবো ও পজিশনিং অ্যাজ এন টার্গেট ফরওয়ার্ড খেলছে। ও কিন্তু আগে একটা রোল ছিল তার অ্যাডভান্সড ফরওয়ার্ড, সে পিছন থেকে সে আগিয়ে সে গোলটা দিত এবং অ্যাসিস্টও করতো। কিন্তু এই রোনালদোর প্রবলেমটা হলো ওয়ার্ল্ড ফুটবল এখন এত পেসি হয়ে গিয়েছে যে ডিফেন্ডারগুলো কিন্তু রোনালদোকে অলওয়েজ চোখে রাখবে। যে দেশের হোক, ওয়ার্ল্ডের 1 নম্বর টিম হোক, 216 নম্বর টিম হোক, ডাজেন্ট ম্যাটার,
দুইটা ডিফেন্ডার একটা ডিফেন্ডার অলরেডি সাথে রাখবে, কিন্তু রোনালদো একটা ভালো জিনিস হলো অফসাইড ট্র্যাপ বিট করা। সবসময় ডিফেন্ডাররা দেখো কিন্তু অফসাইডে দাঁড়িয়ে, যখনই বলটা দিবে ও এসে বের হয়। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এই অফসাইড ট্র্যাপটা বিট করতে গিয়ে অনেকবার ধরা খেয়েছে, নিজে অফসাইড হয়ে গিয়েছে। ও ক্রোয়েশিয়ার সাথে একটা দুর্দান্ত ফিনিশ করেছে, কিন্তু অফসাইড ট্র্যাপ বিট করতে গিয়ে কিন্তু মেইনলি ধরা খেয়েছে। সো এটা অবশ্যই একটা এইজের একটা ফ্যাক্ট আছে। সে আমি যদি বলি এখন দৌড়াতে উইথ আ ইয়াংস্টার, সে অবশ্যই 90 মিনিট দৌড়াতে পারবে, কিন্তু আগের মতো ইন্টেন্সিটিটা নেই। প্রফেসর, স্পেন নিয়ে একটু 2 মিনিট সময় বাকি আছে, স্পেন নিয়ে শুনতে চাই। নিকো উইলিয়ামস নাই, কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে, তাদের খেলার প্যাটার্নটা আজকে কেমন হবে? আমি 1 মিনিটই খরচ করতে চাই স্পেনের উপর, কারণ তারা যেই টিম নিয়ে এসেছে, নিকো উইলিয়ামসের লসটা আসলে যত বড় হবে ভাবছিলাম সেটা কিন্তু একেবারেই হচ্ছে না। বায়েনা যখন থেকে ইনক্লুডেড হয়েছেন লেফট উইংটায়, আই থিঙ্ক ইজ ওভার পারফর্মিং। মানে ইভেন স্প্যানিশ ফ্যানরাও কিন্তু এক্সপেকটেশন করেননি যে তার কাছ থেকে এরকম আপলিফটেড পারফরমেন্স পাওয়া যাবে। সো একটা ব্যাপার বারবার ধারণা করা হচ্ছিল যে লামিন ইয়ামাল যখন আসছেন, তিনি আসাতে যেটা হবে স্পেনের রাইট সাইড থেকে আক্রমণ অনেক বেশি হবে। বাট আমরা যদি গত 2টা ম্যাচেই দেখি, বায়ানার ইম্প্যাক্টটা দুর্দান্ত, এবং লেফট সাইড থেকেও কিন্তু স্পেন তাদের গোল স্কোরিং অ্যাটাকস গুলো তৈরি করেছে তার থ্রুতে, এবং তার ডিরেক্ট অ্যাসিস্টেও বেশ কিছু গোল এসেছে। সো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে তারা খুব জলদি ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়টাতেই নিকো উইলিয়ামসের যে অভাব সেটা বায়ানার মাধ্যমে পূরণ করেছে। তবে নিকো উইলিয়ামস আসছেন, তিনি বেঞ্চ থেকে আসেন, কিছু গেম টাইম পেয়েছেন। বাট আমার কাছে যেটা ডেঞ্জারাস লাগছে, দ্য ব্যাটেল বিটুইন লামিন ইয়ামাল অ্যান্ড নুনো মেন্ডেস, দ্য ব্যাটেল বিটুইন দ্য ফুল ব্যাকস। পোরো অনেক অ্যাটাকিং মাইন্ডেড, কুকুরেও তিনি আন্ডারল্যাপ করে দারুণ কিছু জায়গা মিডফিল্ডে নিতে পারেন। সো এই ব্যাটেলটা আসলে কেমন হবে ট্যাকটিক্যাল জায়গা থেকে, সেটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হবে। বাট পর্তুগাল মোস্ট লাইকলি ওই যে পজিশন বেসড ফুটবল সেটা কিন্তু হয়তো খেলবে না, তারা স্পেনের কাছে বলটা দিয়ে রেখে তারা হয়তো কাউন্টারে যাওয়ার চেষ্টা করবে। মানে এটাই তাদের প্রসেস হওয়ার কথা এই পারফরম্যান্স অনুযায়ী। ভার্টিক্যাল প্লে পর্তুগাল করে না, তাদের যেটা দেখা যায় ইউ শেপে পাসিং করে, একবার বাম দিক থেকে আবার মাঝে আসে, আবার ডান দিকে যায়, আবার ওই দিক থেকে না করতে পারলে আবার এদিকে আসে। স্পেনের সঙ্গে কতটুকু কার্যকরী আসলে? স্পেন ফার্স্ট অফ অল বল লুজ করতে চায় না, তো যখনই আমরা পাবো আমাদের কিন্তু লং বল খেলা ছাড়া আসলে থ্রু স্পেনস মিডফিল্ড, রড্রি কিন্তু একজন সলিড ডিফেন্সিভ মিডফিল্ড যিনি ওয়ার্ল্ড কাপে ভালো হোল্ড করেছেন। স্পেন ইজ ওয়ান অফ দ্য টিমস দ্যাট হ্যাভ নট কনসিডার্ড আ গোল সো ফার ইন দিস টুর্নামেন্ট। মেক্সিকো তো খেয়ে গেছে। হ্যাঁ, সো এই কারণে দে আর দ্য অনলি টিম রাইট নাও, ভাইয়া যেহেতু বললেন। সো এই টিমের সাথে আসলে রেগুলেশন টাইমে গোল করা যদি পসিবল হয় তাহলে আমি বলবো সব থেকে বেনিফিটেড হবে, বিকজ এক্সট্রা টাইম পেনাল্টি গেলে আসলে লাস্টবার মোরাটা ছিল, এবার কিন্তু মোরাটা নেই পেনাল্টি মিস করার জন্য। মিস করবেন স্পেন, তো এখন মিস করবে কে? বল পজিশন একবার স্পেনের পেয়ে গেলে দীর্ঘক্ষণ আপনাকে পর্তুগালের ডিফেন্সিভ শেপেই খেলতে হবে, যদি বল পজিশনটা একবার পেয়ে যায় স্পেন। ওকে, যাই হোক, ট্যাবের যেটা হয় যে মানে এআই জেনারেটেড অনেক ভয়েস ট্র্যাক করে ফেলে, সেটাই এপাশ থেকে করছিল। এনিওয়েজ, ট্যাবটাকে আমি এপাশে সরিয়ে রেখে আমি একদম শেষের দিকে চলে এসেছে। প্রেডিকশনটা কি হতে পারে? খেলাটা কি এক্সট্রা টাইম পর্যন্ত যাবে, পেনাল্টি পর্যন্ত যাবে, নাকি রেগুলেশন টাইমেই শেষ হবে? হোপিং ফর সামথিং ridiculous, but let's see, going for 2-1 to Portugal. 2-1 টু পর্তুগাল। এদিকে সেম 2-1 টু পর্তুগাল, এদিকে 1-0 পর্তুগাল। 1-0 পর্তুগাল। তিনজনই পর্তুগালকে জিতিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাট আমি জানি না তিনজনই পর্তুগালকে আজকে জিতিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে ঘটনাটা কি সেরকম ঘটবে কিনা সেটা আমরা দেখবো এবং পরবর্তী অনুষ্ঠানে সেটা নিয়ে আলোচনা করবো। এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।